আসসালামু আলাইকুম। সবাইকে দৃষ্টি ২৪ পডকাস্টের প্রবাস ডায়েরিতে স্বাগতম। আজকের পডকাস্টটি জিবিটিএল এর সৌজন্যে দেখছেন আপনারা। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, বকুল খান, যিনি স্পেনে বসবাস করছেন। তিনি একজন সাংবাদিক এবং সংগঠক। আজকে তার কাছে আমরা জানতে চাই কিভাবে স্পেনে একজন বাংলাদেশি সহজেই বৈধভাবে বসবাস করতে পারেন এবং স্পেনে যাওয়ার পর একজন প্রবাসী কি সমস্যার সম্মুখীন হন, তার সমাধান কি হতে পারে, সেসব বিষয়েও আজকে আমরা বকুল খানের সাথে কথা বলবো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনি বাংলাদেশে আছেন, এতদিন পর বাংলাদেশে এসেছেন, কেমন লাগছে? আসলে এটা তো নিজের দেশই, নিজের জন্মভূমি, তো অবশ্যই আনন্দের, ভালো লাগতেছে। অনেকদিন পরে আসলাম। আপনি স্পেনে কত আগে গিয়েছিলেন এবং কোন প্রেক্ষাপটে গিয়েছিলেন? আসলে আমি 2009 সালে আমি স্পেন প্রবেশ করি। আমি প্রথমে যখন বাংলাদেশ থেকে 2005-এ আমি লন্ডন চলে যাই, ইংল্যান্ডে। যাওয়ার পরে আমি তখন ওইখানে তো আমরা বুঝতে পারলাম যে স্থায়ী হওয়া অনেক কঠিন, সেটেল হওয়া, যেটা পিআর পাওয়াটা। আমাদের ভিসা এক্সটেনশন যখন সম্ভাবনা কমে গেল, তখনই আমি পাড়ি জমাইছি, স্পেনে ভিসা নিয়ে ঢুকি, কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে 2009 সালে। আপনি কি তখন সাংবাদিকতা করতেন বাংলাদেশে, না ওইখানে যে? আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে সাংবাদিক করেছি দীর্ঘদিন। 1996 সাল থেকে শুরু করি। সিলেটের সকাল পত্রিকা, যে পত্রিকার সম্পাদক ছিলেন, নির্বাহী সম্পাদক ছিলেন মুশফিকুর ফজল আনসারি, যিনি একসময় মেক্সিকোর অ্যাম্বাসেডার ছিলেন। তো ওইটা থেকেই শুরু। পরবর্তী ঠিকানা পত্রিকা, সাপ্তাহিক ঠিকানা জানেন, আমেরিকার বহুল প্রচারিত, ওইটাতেও করেছি অনেক দিন। তারপরে ইনকিলাবে করেছি, দৈনিক দিনকালে করেছি। এইরকম লোকাল এবং জাতীয় অনেক দৈনিকে কাজ করার সুযোগ হয়েছে আমার। এখন আমি এটাও জানি যে বাংলাদেশের অনেক গণমাধ্যমের সাথে আপনি স্পেনের প্রতিনিধি হিসেবে জড়িত। সেটা কোন কোন প্রতিষ্ঠানের সাথে? আসলে আমি তো মূলত ডিবিসির স্পেন করেসপন্ডেন্ট হিসাবে আছি এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি। এছাড়াও দৈনিক মানব জীবনের প্রতিনিধি হিসাবে কাজ করছি। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকের সাথেও আমার সম্পৃক্ততা রয়েছে এবং আমাদের নিজস্ব একটি অনলাইন টিভিও রয়েছে। ওই স্পেন থেকে আমরা করি, আমরা এমবি টিভি নামের টিভি রয়েছে, অনলাইন টিভি, যেটা পাশাপাশি আমাদের আরও একটি নিউজ চ্যানেলও আছে। আমরা স্পেন থেকে করেছি, আমরা নিউজ এনআরবি নিউজ 24, এনআরবি নিউজ ইউরোপ 24, এটা আমরা অনলাইন আমাদের পোর্টাল আমরা সম্প্রতি শুরু করেছি স্পেন থেকে। আচ্ছা, আমি দেখছি যেটা অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেন, এই দুটি সংগঠনের সাথে আপনি আছেন। এই দুটি সংগঠনের এস্টাবলিশ বা জন্মের পেছনের গল্পটা যদি একটু বলতেন। আসলে আমরা চিন্তা করলাম, যখন আমরা স্পেনে প্রথম শুরু করি আমরা সাংবাদিকতা, আমার আগে অনেকেই সাংবাদিকতা করেছি স্পেনে। আমার পূর্বপুরি যারা আগে গিয়েছিল, যারা 2005-এ, তারা বিশেষ করে আমি দেখেছি তখন শাহজামাল, মিনহাজুল আলম মামুন, তারপরে হাসান নামে হাসান, এম জোর ইসলাম, তারপরে জিদ্দি চৌধুরী, এইরকম অনেকেই সাংবাদিকতা শুরু করেছিল আমার আগে। তো 2009 সাল যাওয়ার পরে আমিও সাংবাদিকতা শুরু করি বিভিন্ন টিভি এবং জাতীয় পত্রিকাতে। তখন আমি চিন্তা করলাম, এখানে একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের, যারা সাংবাদিকতা করব এবং সাংবাদিকতার সংশ্লিষ্ট সাহিত্য বিষয়ে সম্পৃক্ত রয়েছে। এখানে তো আর আপনি বিশাল আকার সাংবাদিক পাবেন না, অনেক সাংবাদিক। তো ক্ষুদ্র পরিসরে আমরা চিন্তা করি একটা প্রেস ক্লাব করার, আমাদের সংগঠিত করা যায় সবাইকে। তখনই আমরা বাংলাদেশ প্রেস ক্লাব স্পেনে আমরা 2017 সালে সম্ভবত দিকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি। তখন এটা আমি ছিলাম প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম। তো এটা যাত্রা শুরু করি এবং এটা পরবর্তী সময়ে আমরা 2019 সালের দিকে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব যখন আমি সম্পৃক্ত হই, এর আগে এই কমিটিটি আবার 2018 সালে তারা গঠন করেছিল ইটালি থেকে শুরু করে। পরবর্তী সময় আমি এটা সেক্রেটারি হই। প্রথম কমিটির সহসভাপতি ছিলাম। পরবর্তী সময় আমি কাউন্সিলের মধ্যে দিয়ে এটার সেক্রেটারি নির্বাচিত হই ইটালিতে। আবার পুনরায় আমি নির্বাচিত হই 2021 সালে এর দিকে। আমি এটা সেক্রেটারি আবার নির্বাচিত হই, দুঃখিত 21 সালে না, 22 সালের দিকে স্পেনের মাদ্রিদে যে এটার কাউন্সিল হয়, ওইটাতে আমি সেক্রেটারি নির্বাচিত হই। স্পেন সম্পর্কে মানুষের এত আগ্রহ, বা এখানে স্টুডেন্টরা পড়তে যেতে চায়, বাংলাদেশের অনেকে স্পেনে স্থায়ীভাবে বসবাস করতে চায়। খুব সংক্ষেপে যদি বলেন যে স্পেনে কেন এত বাঙালি যেতে চায়, স্পেনের ভালো দিকগুলো কি কি আছে? স্পেন আসলে বেসিক্যালি আবহাওয়ার দিক থেকে
মানে স্বাস্থ্যসম্মত বলেন বা ভালোর দিক থেকে অনেক অনেক দেশের তুলনায় ভালো একটি আবহাওয়া বিরাজমান স্পেন সবসময়। এবং আমি দেখেছি স্পেনের আবহাওয়া অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাথে মিল আছে কিন্তু। আমাদের শীতকালের সময় আমরা যেভাবে ধরেন এখন গরম চলতেছে, স্পেনও গরম চলতেছে কিন্তু অনেক গরম। এবং স্পেন ধরেন মার্চ এপ্রিল মে পর্যন্ত শীত থাকে, অনেকটা বাংলাদেশের মতো। আবহাওয়া অনেক ভালো এবং স্পেন ধরতে পারেন আপনি টুরিস্ট কান্ট্রি, পাশাপাশি তারা কৃষিক্ষেত্রে পুরো ইউরোপে তারা রপ্তানি করে। এবং স্পেনের আবহাওয়া এবং স্পেনের বিশেষ করে স্পেনের মানুষগুলা খুবই আন্তরিক, মানবিক, যেটা অন্য দেশের তুলনায় আমি দেখেছি। আমার অনেক দেশ ঘোরার সব সুযোগ হয়েছে, তো আমি যেটা দেখতে পেয়েছি স্পেনই অনেক মানবিক মনে হয়েছে এবং রেসিজম খুব কম। রেসিজম যেটা সবচেয়ে বেশি অন্য দেশে গেলে আমরা সাফার করতে হয়, এটা আমি স্পেনে পাই নাই। মানে স্বাধীনভাবে ধর্মের পরিচয়, আর সব ধর্মের পরিচয়গুলো আপনার ওইখানে খুব বেশি তারা মার্ক করে না বিষয় কে কোন ধর্মের। তাদের কাছে মানুষ সবচেয়ে বড় ধর্ম, মানুষকে তারা সবচেয়ে সম্মান করে। আরেকটা ভালো সংবাদ, বাংলাদেশে যেহেতু মুসলিম প্রধান দেশ, তো স্পেনে তো মুসলমানদের ঐতিহ্য আছে, 700-800 বছর শাসন করেছে। এখন নতুন করে নাকি সরকার মুসলমানদের জন্য অনেক স্বাধীনতা দিয়েছে, মুসলমানদের অনেক এক্সেস বাড়িয়েছে। বিষয়টা কেমন একটু যদি বলতেন। আসলে তারা স্পেন বিশেষত আমি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা বলতে পারি, যেটা তাদের মধ্যে যে ধর্ম নিয়ে যে আপনাকে কোন ধর্মের বিবেচনা করা, এই বিষয়ে তাদের মধ্যে নেই। যার যার ধর্ম তার কাছে পালন করতেছে, তারা এটা নিয়ে বাধা নেই কোনো ধরনের। আপনার এটা নিয়ে কোনো বাধা সৃষ্টি করা তারা কখনোই করে না, বা আপনার কি কোনো বিবেচনা করে না আপনি কোন ধর্মের লোক। এবং এটা অনেক ধর্মে যেটা আমরা দেখতে পারি, মুসলমানদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া থাকে অনেক দেশে। এটা আমি স্পেনে আমার দিনের অভিজ্ঞতা আমি পাইনি খুঁজে। সব মিলে আমি দেখেছি অনেক আন্তরিক এবং মাইডিয়ার। আপনারা কি মসজিদে স্বাধীনভাবে নামাজ পড়তে পারেন? হ্যাঁ, আমাদের স্পেনের যে মাদ্রিদে, বিশেষ করে মাদ্রিদ, বার্সেলোনায় কয়েকটি মসজিদ আছে, নিজস্ব ক্রয় করা কিন্তু বিল্ডিংগুলো, স্থায়ী ভবন। তো এক্ষেত্রে আমরা সেন্ট্রোর মধ্যে এটা করতেছি। সেন্ট্রো মানে খুবই তাদের 0 পয়েন্টের কাছাকাছি। এটা কিন্তু অনেক শহরে খুব কঠিন, অনেক শহরে এটা স্পেনে সম্ভব। এবং আমরা শান্তিপূর্ণভাবে করতেছি। এবং আমরা যে ঈদের জামাতগুলা বিশাল আকারে পড়ি খোলা মাঠে, এটা কিন্তু স্পেন সরকারের আন্তরিকতার কারণে আমরা করতে পারতেছি। এটা অনেক বড় বিষয়। এখন স্পেনে যখন একজন বাঙালি যেতে চায়, সে লেখাপড়া হোক বা ভিজিটর ভিসায় হোক বা ব্যবসায়ী বিনিয়োগকারী হোক, কোন প্রক্রিয়া, ধাপগুলো কেমন আসলে সংক্ষেপে যদি বলেন? আসলে আমি মনে করি সবসময় আমাদের যে বিষয়গুলো উচিত, আমাদের বাংলাদেশ থেকে যাওয়া, যদি কেউ যেতে চায়, আমার মনে হয় এদেশের যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো আছে, আপনি অবশ্যই বৈধ পন্থা যাওয়া উচিত আমি মনে করি। কোনো অবস্থাতে কোনো অবৈধভাবে পা বাড়ানো সঠিক না, আমি যেটা মনে করি। এবং আপনি স্পেন বসবাসের জন্য উপযুক্ত একটা দেশ। অন্যান্য দেশের তুলনায় স্বাস্থ্য খাত বলেন বা আপনি অন্য শিক্ষা খাত বলেন, সব ক্ষেত্রেই ভালো একটা সুযোগ সম্ভাবনাময় দেশ স্পেন। এবং আমরা যারা বাংলাদেশি যারা আছে খুব ভালোভাবে আছে আলহামদুলিল্লাহ। এবং ব্যবসায়ীদের কাছে ভালো একটা হাব। এবং ছোট ছোট ব্যবসার জন্য, ক্ষুদ্র ব্যবসার জন্য স্পেন বিখ্যাত একটা শহর, বিশেষ করে মাদ্রিদ এবং বার্সেলোনা। মানে ছোট উদ্যোক্তারা স্পেনে যেতে পারে। এবং এখানে ছোট উদ্যোক্তারা মানে অনেক দেশে যে আপনি পাবেন না ছোট উদ্যোক্তা, বিলীন হয়ে গেছে, কিন্তু স্পেনে এটা আছে। কিন্তু অনেকে 50 বছর, 60 বছর, 100 বছর ব্যবসা করতেছে। দাদার ব্যবসা, বাপের ব্যবসা এখন নিজে করতেছে। এটা অন্য শহরে পাওয়া যায় না। এবং যে কেউ সুন্দরভাবে একটা ব্যবসা দাঁড় করাই দিতে পারে, সুযোগ রয়েছে স্পেনে। এটা স্পেনে যাওয়ার পর একজন যদি বাংলাদেশি হয়, স্পেনে যাওয়ার পর তার বড় বড় চ্যালেঞ্জগুলো কি আসে, বা সাধারণত ভুলগুলো কি করে থাকে? আসলে স্পেন যাওয়ার পরে আগে জানে তাহলে ভুলগুলো হয়তো হবে। হ্যাঁ, আমি সবসময় মনে করি যেটা আসলে আমরা যারা যাই বাংলাদেশ থেকে বা অন্য দেশ, বিশেষ করে বাংলাদেশের কথা বলতেছি, যাতে আমি বাংলাদেশে মানে যে যায় তার কিছু কোনো বিষয় সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো অভিজ্ঞতা নেই। ধরেন উনি কারিগরি কোনো শিক্ষাই নেই। আপনি প্রথমে ভাষাগতভাবে খুবই দুর্বল, জানেন না, ভাষাটা ফ্যাক্টর সব দেশেই। আপনি স্পেনে কাজ করবেন, কোনো ভাষাই জানেন না আপনি। এটা একটা বিষয় ফার্স্ট টাইম বলতে চাই। আর সেকেন্ড যে বিষয়গুলো হলো, আপনি কোনো বিষয়ে আপনার দক্ষতা নেই। কোনো কর্মক্ষেত্রে আপনি কাজ করবেন, একটা ওর জবই বলেন, আপনার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে না? আপনি কোনো কাজই আপনি পারেন না। একটা মানুষকে কীভাবে মানুষকে কাজ দেবে? তো এই বিষয়ে আমি সবসময় বলি যে যারাই বিদেশ যান, স্পেন যান বা যে কোনো দেশেই যান, অন্তত যে কোনো একটা স্কিল্ড হয়ে যান আপনি, যে কোনো বিষয়ে। হাতে শিক্ষা নিয়ে যান বা কারিগরি শিক্ষা নিয়ে যান আপনি।
এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের কমিউনিটি এখন মানে পরিমাণটা কেমন এবং সেই এবং আপনি community জানেন কাজের সুযোগ কেমন? হ্যাঁ, আপনি জানেন 2026 সালে আমাদের স্পেন সরকারের যে একটা মানবিক সরকার যেটা বলা হয় প্রেসিডেন্ট পেদ্রো সানচেসের কারণে উনি একটা ঘোষণা দিয়েছিল যে 2026 সালের ডিসেম্বরের পূর্বে যারা গিয়েছে ঢুকছে স্পেনে এবং তারা যে 6 মাস জুন পর্যন্ত 6 মাস দেখাইতে পারে কন্টিনিউ ওইখানে ছিল উনি, ওনারা ওই যে বৈধভাবে কাগজপত্রের জন্য আবেদন করতে পারবে এবং এটা শুরু হয়েছে পরে অলরেডি আপনি জানেন 12 লক্ষের মতো অ্যাপ্লাই হয়েছে, করেছে অনেকেই, এবং এটা কোনো ওদের কন্ট্যাক্ট ছাড়া কিন্তু মানে এই যে চলতি বছর 2026-এর ডিসেম্বরের ভিতরে যারা প্রবেশ করবে প্রবেশ করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে 26 তো এখন চলছে নাকি 25-এর ডিসেম্বর না বলছেন? না, এটা 25 ডিসেম্বর, কিন্তু 26 জুন পর্যন্ত এটা জমা দিতে পারবে। 6 মাস পূর্ণ হতে হবে 26 জুনের 30 পর্যন্ত। তাহলে তো এখন আর এই সুযোগটা না, এখন সুযোগ এখন আর নেই, এখন আর নাই। এখন আর নেই এটা। আচ্ছা, এখন যদি যায় তাহলে কি তাকে কত এখন তো অবশ্যই তাকে 2 বছর এখানে কন্টিনিউ করতে হবে, বৈধভাবে থাকতে হবে। সেইটা বৈধভাবে বলেন, থাকা এখন- মানে কি আপনি ওইখানে কন্টিনিউ 2 বছর আপনার দেখাতে হবে তা আপনি থাকতেছেন ওই দেশে, একটা থাকার যে আপনি কন্টিনিউ থাকতেছেন, মানে একটা বাসা ভাড়া করা, বাসা ভাড়া করা, সেটা আপনি কন্টিনিউ 24 মাস। 24 মাস থাকার পরে আপনি একটা কন্ট্যাক্ট সহ আপনি জমা দেন, তাহলে হয়তো তাদের যে নিয়মিতকরণের যে সিস্টেম যারা আপনি আড়াইগো বলে যেটাকে, জি। এই নিয়মে আওতায় আপনি এখানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটা পেয়ে যাবেন। তবে এখন কাজের একটি বিশাল ক্রাইসিস চলতেছে, কেন ওই যে 12 লক্ষ লোক যে আবেদন করছে এরা সবাই স্পেনে অবস্থান করতেছে এবং এরা স্পেনের যে কাগজের পারমিশন যেটা পাওয়ার পরে কাগজের জন্য এটা ক্রাইসিস দেখা দিতে পারে, আমার বিশ্বাস আছে এটা। অনেক লোক এখানে, প্রচুর লোক আপনি এখানে। বলছেন যে কাজ পাওয়া একটু এই সংকট, মুহূর্তে একটু কঠিন কিন্তু মুহূর্ত। খরচটা যদি একটু বলতেন যে একজন ব্যক্তি যদি একজন ছাত্র সে যদি যে 1-2 মাস কাজ না পায় তাহলে তার বাসা ভাড়া খাওয়া খরচটা কেমন হতে পারে? আমি বলি যে একজন মানুষ যদি স্পেনে যায়, স্টুডেন্ট বা যে কেউই হোক, অন্তত তাকে এখন তো এই মুহূর্তে তো খরচগুলো একটু বেড়ে গেছে স্বাভাবিক। তো আমার ধারণা যেটা একটু ভুল হইতে পারে বা একটু কম বেশি হইতে পারে, তারপরে আমি মনে করতে পারি যে 5 থেকে 600 সিঙ্গেল একটা পারসন যদি ম্যাচে থাকে, ম্যাচ করে থাকে 5 থেকে 600 তার লাগতে পারে সম্ভাবনা। মানে এই মুহূর্তে এটা কঠিন, এখন বাসা পাওয়া তো অনেক কঠিন এই মুহূর্তে। আর খরচ কাজও তো টোটাল কত বললেন? 5 থেকে 600 হইলে একটা সিঙ্গেল মানুষ থাকতে পারবে। মানে বাংলাদেশি টাকা কনভার্ট করলে এটা 142 করে, তো এখনো হয়তো এটা 80-90 হাজারের মতো হইতে পারে এরকম। তো আমি ইউরো বলতেছি 5 থেকে 600 ইউরো লাগতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সাংবাদিকতা তো এমনি চ্যালেঞ্জের পেশা। জি জি। এরপরে স্পেনের মতো জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সাংবাদিকতায়, এটা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনি? আসলে বাংলাদেশ থেকে তো এটা নেশার মতো, আপনি জানেন শিক্ষকতা সাংবাদিকের নেশার মতো। এটা যে এইবার এই পেশায় প্রবেশ করে খুব সহজে ছাড়তে পারা, ও ছাড়লেও তাকে আসলে এই পেশাটা ছাড়ে না। এই বিষয়ে কারণে আমরা বিদেশে গিয়ে হয়তো ছাড়তে পারি নাই। আমরা বলতে পারেন একটা মানে অকেশনালি আমরা একটা হিসাবে আমরা শখের বসে এটা করেছি। তো এটা করতে গিয়ে আসলে আপনি তো ওইখানে তো বিশাল কোনো কমিউনিটি নেই, বিশাল কোনো সেক্টর নেই যে আপনি এখানে বিজ্ঞাপন পাবেন, আপনি স্যালারি দিবে, পেড করবে। আমরা নিজের খেয়ে ধরেন বোরের মুস্তারার মতো ঘটনা ঘটছে আর কি, আমাদের ভালো লাগা থাকে। আমরা স্পেনকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন টিভিতে আমরা নিউজগুলো করেছি এবং অনেক হাইলাইট হয়েছে, অনেক উৎসাহিত হয়েছে। আমাদের মধ্যে একটা ইউরোপিয়ান কমিউনিটি একটা কানেক্টিভিটি বেড়েছে আমাদের মধ্যে এই নিউজগুলো করার কারণে, এবং অনেকে উৎসাহ পেয়েছে। ধরেন সিডর, আইলা বা বিভিন্ন ধরনের ক্রাইসিস, রানা যে প্লাজা বা বার্মার যে ঘটনা, এই আপনাদের রোহিঙ্গা, এই সমস্যা কিন্তু এগুলোর কারণে নিউজের বিশাল কাভারেজের কারণে দেখা গেছে কমিউনিটি বিশাল একটা ফান্ড কিন্তু পাঠাইছে, কিন্তু এই দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়াইছে। এটা শুধু মিডিয়া এগুলো ফোকাস করছে এবং কমিউনিটির বিশাল একটি বড় অবদান। বিশেষ করে মাদের কমিউনিটি খুবই স্ট্রং কমিউনিটি, যে কোনো দুঃসময়ে ঐক্যবদ্ধের পাশে দাঁড়ায়, বাংলাদেশের পাশে দাঁড়ায়। আচ্ছা, বাংলাদেশের গণমাধ্যম বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বা পত্রিকাগুলো, আপনি তো জানেন বাংলাদেশের অবস্থা, কিন্তু স্পেনে গণমাধ্যমগুলো কেমন? সরকারি না বেসরকারি, বা তাদের ভূমিকা কেমন? তাদের নিউজ প্রচারের ক্ষেত্রে মানে স্বচ্ছতা কতখানি বা সাংবাদিকতার ইথিক্স কতখানি মেনে চলে? এটা আমি ফলো করেছি স্পেনের যে মিডিয়াগুলো, বিশেষ করে আমার মনে হয় আমার জানা মতে, যেটা তথ্য মতে 3য় অবস্থান করছে সে, এত বিশাল একটা মিডিয়ার তার মিডিয়া যে বিষয়গুলো ইউরোপের মধ্যে 3য় তার সংখ্যার তুলনায়। তো এক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্ষেত্রে, বিশেষ করে অনেক দেশে তো মিডিয়া স্কুলতে সম্ভব না, কিন্তু স্পেনে এগুলা
তারা অনেক ক্ষেত্রে রাজার বিরুদ্ধে অবস্থান নেয়। রাজার বিরুদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি দেখেছি, এবং এটা বিগত কয়েকবার আমি দেখেছি রাজার করাপশনের কয়েকটা বিষয়ের কারণে তারা রাজার বিরুদ্ধে কয়েকটা রিপোর্টিংও দেখেছি। এবং আমি মনে করছি যে অনেক সময় সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নেয় কঠিনভাবে এটা তুলে ধরে। আর একটা জিনিস হচ্ছে, স্প্যানিশ ভাষা জানার পর কোনো বাঙালি ওদের কোনো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বা বেসরকারি টেলিভিশন চ্যানেল এসব জায়গায় কি কাজের সুযোগ পেয়েছে? আসলে এখনও জানা মতে পাই নাই, তবে আমি মনে করি অনেক ক্ষেত্রে ভালো করতেছে স্প্যানিশ। আপনি যদি স্প্যানিশ জানেন, আসলে মিডিয়া তো একটা ভাষার উপর গুরুত্ব অনেক বেশি। আমরা যদি বাংলা ভাষা জানেন না, অনেকে তো বাংলা ভাষায় তো কথা বলতে পারবে না, লিখতে পারবে, জানতে পারবে না। স্প্যানিশ টিভিতে কাজ করবেন, মূলধারা টিভিতে, আপনার তো অবশ্যই তাদের একটা লেভেল থাকতে হবে ভাষার। তো এই ক্ষেত্রে অবশ্যই সুযোগ রয়েছে আমি মনে করি। এটা মানে মেইন স্ট্রিমের টেলিভিশন কয়টা, পত্রিকা কয়টা, বা সরকারি টেলিভিশন আছে কিনা, মানে এই পরিসংখ্যানটা হালকা যদি বলতেন ছোট করে। এই প্রসঙ্গটা আসলে আমি মানে নির্দিষ্ট করে বলতে পারবো, তো আমি যেটা আমি আগেই বললাম আপনাকে, আমাদের জানা মতে সর্বোচ্চ যে মিডিয়া যেগুলা সংখ্যার দিক থেকে স্পেন তৃতীয় ইউরোপের ভিতরে, এবং শক্তিশালী মিডিয়া এখানে আমি জানি। আপনি নিশ্চয়ই জানেন এটা। এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব যেটা আপনারা করেছেন, এর মধ্য দিয়ে যারা প্রবাসে জীবনযাপন করছে বা নতুন করে স্পেনে যায়, তাদের বা এই কমিউনিটির জন্য আপনাদের কোনো অবদান আছে কিনা, কোনো সামাজিক কাজ আপনারা করেন কিনা প্রেস ক্লাব থেকে? দেখেন, অলিম্পিয়ান বাংলা প্রেস ক্লাব আমাদের গোটা ইউরোপের যে সব সাংবাদিকদের নিয়ে একটা সংগঠন। আমাদের মধ্যে তো অনেক বিরোধ আছে, আপনি জানেন। সংগঠন নিয়ে কমিউনিটি বিশেষ করে ইউরোপে সব বিভিন্ন দেশে গ্রুপিং থাকে। তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য, কমিউনিটির পাশে থাকার জন্য। বিশেষ করে আমরা প্রথমে চেষ্টা করেছি আমাদের মিডিয়ার কর্মী যারা কমিউনিটির পাশে দাঁড়াইছে তাদেরকে সুরক্ষা দেওয়া, ডিফেন্স করা। এবং অনেক ক্ষেত্রে আমরা ঈদ বলেন বা বিভিন্ন দুর্যোগে আমরা অলিম্পিক বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে দাবি দেওয়া তুলে ধরেছি প্রবাসীদের পক্ষে। এটা ইটালি একবার আমরা করেছি পাসপোর্ট নিয়ে। ইটালির পাসপোর্ট সংকট দেখা দিয়েছিল বাংলাদেশে পাসপোর্ট পাইতেছে না, স্পেনে, ফ্রান্সে। এটা নিয়ে আমরা কিন্তু ঢাকার রিপোর্টার্স ইউটিউব সংবাদ সম্মেলন করেছিলাম কিন্তু আমরা বিগত 2-3 বছর আগে, এবং বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবেও ঢাকাতে। তো এরকম অনেক মানে সামাজিক সচেতনামূলক কর্মকাণ্ডের সাথে আমরা আমরা তো আর আসলে এক দেশ থেকে পরিচালিত হয় না এই সংগঠন, অনেক দেশ মিলে। তো আমরা বেশি চেষ্টা করি প্রথমে সামাজিক সচেতনতা আর বিভিন্ন দাবি নিয়ে কথা বলা বাংলাদেশ সরকারের সাথে, এবং ও দেশের বিভিন্ন কমিটির বিভিন্ন মানুষকে নিয়ে ও দেশের সরকারের সাথে। এগুলো নিয়ে আমাদের কাজ। সেক্ষেত্রে কোনো বাংলাদেশি যদি বিপদে পড়ে, তাহলে আইনি সহায়তার জন্য বা আইনি জটিলতা পড়লে আপনাদের কাছে সহযোগিতা চাই, বা আরও কোথায় সহযোগিতা পেতে পারে, এই আলোচনা অনেকে শুনছে যারা স্পেনে থাকে, শুনতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি? কেউ বিপদে পড়লে, আমাদের যেমন 999 আছে বাংলাদেশে, কোনো বিপদে পড়লে 999-এ ফোন দিলে সহযোগিতা পাওয়া যায়। স্পেনে এরকম কিছু আছে কিনা? স্পেন ধরুন রাষ্ট্রীয়ভাবে তো অনেক কিছু আছে, তবে ধরুন বাংলাদেশ কমিউনিটির বিষয় যেগুলো আপনি বলতেছেন, ধরেন আপনি জানেন একটু যখন সাংবাদিক যে করবে, সে আপ টু ডেট কমিটি সবার সাথে তার সুসম্পর্ক আছে। সেক্ষেত্রে যদি কোনো বাঙালি বিপদে সমস্যায় পড়ে তার দ্বারস্থ হয় বা উনি দেখতে পারে এরকম কোনো ঘটনা মুখোমুখি, উনি অবশ্যই কমিটি ওই শিশু নেতাদের সাথে নিয়ে এই মোকাবেলা করবে বা সমাধানের চেষ্টা চালাবে। আমরা এরকম অনেক ঘটনা আমরা মুখোমুখি হয়েছি। অনেকে আমি একটা ঘটনা মনে আছে, গত কয়েক মাস আগে একজন লিথুনিয়ান একটা মেয়ে স্টুডেন্ট স্পেনে এসে তার পাসপোর্টের নিয়ে একটা জামালায় পড়েছিল, একটা দালালে খপ্পরে পড়ে তার পাসপোর্ট নিয়ে আটকে দিয়েছিল। তো আমরা যখন আমাদের দ্বারস্থ হয়েছিল, তো আমরা কমিউনিটির মানুষকে নিয়ে চেষ্টা করেছি তার পাসপোর্ট উদ্ধার করা, এবং তাকে আইনি সহায়তা দিয়ে তাকে তার দেশে ফেরত পাঠানোর চেষ্টা করেছি এবং করেছিও আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু নারীর একটা প্রসঙ্গ আসলো, অন্য একটা প্রশ্নে যাই। সেটা হচ্ছে নারীদের অগ্রগতির ব্যাপারে। নারীদের শিক্ষা বলেন, ব্যবসা বাণিজ্যে, লিডারশিপের জায়গায় নারীর ক্ষমতায়নের যে প্রশ্ন আছে, সেই প্রশ্নে স্পেন কতটা এগিয়ে? স্পেনের নারীদের অবস্থানটা কেমন? আপনি জানেন ইউরোপ তো সর্বক্ষেত্রেই নারীদের একটি অবাধ স্বাধীনতা আছে, এবং উদ্যোক্তা হিসাবে নারীরা অনেক কিছু করার আছে, বিশেষ করে ইউরোপে স্পেন শহরে। এবং অনেক ভালো ভালো নারীরা যারা আছে ভালো ভালো জব করতেছে, ব্যবসা করতেছে। স্পেনে অনেক প্রতিষ্ঠিত উদ্যোক্তা আছে নারী। এছাড়াও অনেক আইন বিষয়ে পড়ালেখা করে অনেকে চাকরি করছে, ভালো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যুক্ত আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। তো আমি মনে করি যেহেতু একটা সুন্দর সুশৃঙ্খল এবং যেখানে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা একটা আছে স্পেনে,
এবং ভালো পড়ালেখার সুযোগও রয়েছে, ওর পরবর্তী সময় কাজেরও সুযোগ রয়েছে। আমি মনে করি স্পেন অনেক দেশের তুলনায় ভালো নারীদের উদ্যোক্তা হিসেবে কাজ করার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মানে এখন যদি কেউ যায় তাহলে 24 মাস পরে সে পিআর পাবে। পিআর মানে তখন সে বৈধ হলো, তখন এ বৈধ হলো, মানে তার প্রথম নাগরিক যেটা আর কি ফার্স্ট স্টেজ। stage। আচ্ছা, এরপরে সে যদি নাগরিকত্ব পেয়ে যায় তাহলে স্পেন সরকার থেকে কি কি নাগরিক সুবিধা আছে, যেমন শিক্ষা ফ্রি কিনা, চিকিৎসা ফ্রি কিনা, আরও কি কি সুযোগ, মানে বৃদ্ধ ভাতা আছে কিনা, এরকম বিভিন্ন দেশে তো আছে, উন্নত দেশে। তো স্পেনে কি কি সুবিধা আছে? স্পেন নাগরিক তো অবশ্যই আপনি প্রথমে আপনার সবচেয়ে বড় বিষয় যেটা স্বাস্থ্য খাত, যেটা এটা তো অবশ্যই যিনি এটা বৈধভাবে হবেন, পিআর পাবেন, তিনি তো এই স্বাস্থ্যসেবা পাবেন। বৈধ না হলেও কিন্তু স্বাস্থ্যসেবা রয়েছে ফ্রি, কিন্তু স্পেনে সবসময়। বৈধ হওয়ার পরে তো আপনার যেটা, এটা কিন্তু প্রথম থেকেই শুরু, যখন থেকেই উনি অবস্থান করতেছে, বৈধ বা অবৈধ হোক, মানে অনিয়মিত হোক, আমরা বৈধ না বলি, অনিয়মিত হোক, উনি কিন্তু স্পেনে বসবাস করলে স্বাস্থ্য খাতে ওনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে লাগতেছে না, বরঞ্চ ওষুধপাতি কিনলে ওনাকে 70% লেস দিয়ে কিনতে হয়। এটা একটা ভালো সুযোগ রয়েছে, ফ্রি আর কি, ফ্রি। আর শিক্ষা খাতে যেটা বলেন আপনি, তো ওই ক্যাটাগরিতে গেলে পড়লে অবশ্যই বেসরকারি পড়লে বেসরকারি তো টাকা দিতে হবে, সরকারি পড়লে তো আসলে টাকা লাগে না। বেসরকারি বাচ্চাদের স্কুল কলেজে তো টাকা পয়সার প্রয়োজন নেই। তবে যদি আপনি সরকারিভাবে পড়াইতে চান বা আপনি ইংলিশ মিডিয়াম পড়াইতে চান, এটা তো ডিফারেন্ট বিষয়, টাকা পয়সার বিষয় আছে। তো এক্ষেত্রে, এবং আপনি যে পেনশন কথা বললেন, ওইখানে বিষয়টা হলো আপনি কাজ করার পরে অবশ্যই একটা মোড় থেকে পেনশন পাবেন, এটা 65 বছরের পরে যেটা। আর একটা বিষয় আছে যে আপনার জবলেস হলে যেটা, এটা সোশ্যাল সিকিউরিটি যেটা আর কি। জবলেস হওয়ার পরে এখানে বলে সিকিউরিটি সোশ্যাল, যেটা সোশ্যাল সিকিউরিটি, তারা আপনি যদি 3 বছর কাজ করেন, 3 বছরের বেশি, তাহলে 24 মাসের জন্য আপনি ওই যে পরিমাণ টাকা আপনি বেতন পাইতেন ওইখান থেকে 90% থেকে শুরু করে 70% পর্যন্ত আপনি পেয়ে যাবেন এই 24 মাসে। আপনি যখন জবলেস হবেন, আপনাকে তাকে ওই 3 বছর পরে ওইটা দিবে তারা। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশিদের তো কিছু নেচার আছে, আমরা জানি যে এরা যে কোনো জায়গায় যে অনেক সময় ভুল করে ফেলে বা অসততার পরিচয় দিয়ে ফেলে, এরকম বদনাম আছে, ইউরোপ আমেরিকায় আছে। তো বাংলাদেশের সাথে স্পেনের জনগণের, যারা স্পেনের স্থায়ী বাসিন্দা, তাদের রিলেশনটা কেমন, বা তারা বাংলাদেশিদেরকে মূল্যায়নটা কিভাবে করে? আসলে এই বিষয়টি আমি যেটা জেনেছি, আমাদের রাষ্ট্রদূত মহোদয় যখন বিভিন্ন সময় তার পরিচয়পত্র প্রদান করতে যান, এবং এখানে বাংলাদেশের যখন রাষ্ট্রীয় সর্বোচ্চ নেতারা যান, তখন এদেশের স্পেনের সরকার এবং স্পেনের রাজার সাথে যখন সৌজন্য সাক্ষাৎ হয়, তখন তারা এটা নির্দ্বিধায় তারা স্বীকার করেছে এটা বাংলাদেশের মানুষ খুব শান্তিপ্রিয়, এবং ওরা কোনো বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম কিছু করতে চায় না। তারা সুন্দরভাবে জীবনযাপন করতে চায় এবং সাদাসিধে জীবন, সহজ সরল জীবনযাপন বলে কাজে করে থাকতে চায়। তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালো একটা আস্থা রয়েছে, কার্যক্রম খুব কর্মঠ। তো সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো আমরা টেনে নিয়ে গেছি কমিউনিটির এই বিভিন্ন দেশে আমদানি করেছি, এটা আমাদের একটা মাঝে মাঝে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। তবে এটা খুব বিচ্ছিন্ন, খুব বেশি না। তো সব মিলিয়ে স্পেনের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক খুবই ভালো, সুসম্পর্ক। সর্বোপরি তারা শান্তিও জাতি হিসাবে বাংলাদেশকে তারা মনে করে। মানে স্পেনের আরেকটা পরিচয় আছে, এটা উৎসবের নগরী, মানে উৎসব প্রিয় জাতি আর কি, উৎসব প্রিয় জাতি। এবং আমি এটা জানি যে দুপুরবেলা এখনও তারা দোকানপাট বন্ধ রাখে এবং দুপুরবেলা তারা ঘুমের একটা টাইম রাখে। এটা আসলে ওই যে আমরা যেটা বলছেন উৎসব জাতি, স্পেনের আসলে উৎসব প্রিয় জাতি। এটার বলে ফিয়েস্তা এবং সিয়েস্তার দেশ বলা হয় স্পেনকে। ফিয়েস্তা মানে ফেস্টিভ্যাল যেটা, আর সিয়েস্তা মানে বিকালে পরে তারা একটা খাওয়ার পরে 15 মিনিটের মধ্যে তারা ঘুমায়। ঘুমায় না সঠিক, এটা একটু রেস্ট নেয়, চোখ বন্ধ করে। আমরা বাঙালিরা যেটাকে ভাত ঘুম বলি, ভাত ঘুম এরকম। এটা স্কুলেও করে, কিন্তু স্কুলেও তারা দুপুরে 12টার পরে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে দরজা জানালা বন্ধ করে একটু মানে লাইটটা নেবে, একটু 15 মিনিটের জন্য একটু রেস্টে দেয়। এটা মানে তারা রিচার্জ করা। আসলে কি এটা হচ্ছে যে কোনো দেশে অতীত ঐতিহ্য থাকে। স্পেনে মুসলমানরা 700 বছর প্লাস শাসন করেছে মুসলমানরা। তারেক বিন জিয়াদ, উনি স্পেনের প্রথম মুসলমানদের মুসলিম শাসক হিসেবে দায়িত্ব নেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুপুরে মানে ভাত ঘুম যেটা আমরা বলি এরকম বিশ্রাম উনি নিতেন।
এবং হতে পারে এটা, আমি তো স্পেনে থাকি না, হতে পারে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন বলে মুসলমান শাসকরা এটা অনুসরণ করেছেন, তখনকার মানুষরা অনুসরণ করেছেন এবং বছরের পর বছর ধরে এই চর্চাটা হয়তো রয়ে গেছে, এটা হতে পারে। হ্যাঁ, এটা তো আপনি জানেনই, বিজ্ঞানের অনেক বিষয় ভালো দিক কিন্তু কোরআন থেকে এসেছে। কিন্তু ঘুরে ফিরে আমরা পরে দেখেছি আমরা কোরআন এটা পাওয়া যায়। যেন আমরা যেটা রোজা মাস, রোজাটা তো কিন্তু রমজান মাসটা কিন্তু শ্যামসুন্দর মাস আমাদের জন্য মুসলিমদের কারণে, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো। বিজ্ঞানের প্রমাণ করেছে, আপনি জানেন জাপানের যে বিজ্ঞানী এই বিষয়ে পিএইচডি পর্যন্ত করেছে। তো সিএসএরটা আমার মনে হয় আপনি যেটা বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে, আমার বিশ্বাস, আমারও মনে হয় এটা হয়তো ওইখান থেকে যেহেতু 700 বছর শাসন করেছে এই মুসলিম এরা এখানে, তারিক বিন জিয়াদ, হইতে পারে এটা থেকে আসছে, যেহেতু তাদের প্রভাব রয়ে গেছে। 700 বছর তো অনেক দিন, ঠিক না? এটা হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে এটা স্বাস্থ্যসম্মত, এটা সবাই এটা মনে করে, এটা সায়েন্স প্রমাণিত। যেহেতু ধর্মীয় বিষয় আসলে আরেকটা প্রশ্ন করি আপনাকে, রমজান মাসে বাংলাদেশের যে একটা কালচার থাকে, সেহরের সময় ওঠার আনন্দ, ইফতারির আনন্দ, মানে পুরান ঢাকায় যে বিশাল আয়োজন আমরা দেখি, নানান রকম নামের ইফতারি পাওয়া যায় পুরান ঢাকাতে, এটা বাংলাদেশের বা ঢাকার ঐতিহ্য। ঠিক স্পেনে রোজার মাসটা কেমন থাকে? আসলে স্পেনের রোজা মাসটা ঠিকই খুবই উৎসবমুখর আমি মনে করবো। ইসলামিক একটি সাংস্কৃতিক বিষয়ে মানে দেখা যায়। এটার সাথে ইসলামের সাথে কেন বললাম উৎসবমুখর, মানে তো আনন্দ না, আমাদের ইসলামিক সাংস্কৃতিক কালচারটা থাকে ওই সময়। আমরা একটা, আমার বায়তুল মুকাররম জামে মসজিদ রয়েছে এখানে, হযরত শাহজালাল ফুলতলি মসজিদও রয়েছে একটা, আল হুদা মসজিদ রয়েছে। তো এই তিনটা যে বাংলাদেশ মসজিদ এবং সান ক্রিস্টোবাল আলামা জামে মসজিদ, বিশেষ করে আলাম আমাদের যে বায়তুল মুকাররম জামে মসজিদ, সেন্ট্রাল যে মসজিদ যেটা বলা হয় আমাদের বাংলাদেশি সবচেয়ে বড় বৃহৎ মসজিদ, নিজস্ব ভবনে কিনা, এবং আলামা জামে মসজিদ একটু দূরে। তো এই সবগুলো মসজিদেই কিন্তু ইফতার হয় একসাথে, এবং সবাই সারি সারি হয়ে প্রায় 500 থেকে 600 লোকের সাথে আমরা নামাজ ইফতার করি, আমরা নামাজও পড়ি একসাথে। অন্য একটা পরিস্থিতি থাকে, ইসলামিক একটা কালচার থাকে, সংস্কৃতি থাকে ওই সময় এটা। এবং আমরা পরবর্তী সময়ে আমরা ঈদের নামাজ প্রায় বিশাল আকারে মাঠে আমরা উদযাপন করি, প্রায় 10 থেকে 15,000 মানুষের সমাগম ঘটে বাংলাদেশিদের। এটা অন্যরকম, একদিনটা থাকে একটু করে বাংলাদেশ লাফিয়াস। আমি তখন বলবো যে বাংলাদেশের পুরো কমিউনিটিটা তখন ইসলামিক একটা কালচারের মধ্যে দিয়ে আমরা পুরো মাসটা আমরা পালন করি খুব সুন্দরভাবে, আনন্দময় পরিবেশ। এবং আপনি বললেন যেটা অন্য ঢাকার বাজারের মতো যে ইফতার এগুলো পাওয়া যায়, কিন্তু মানে যে রেস্টুরেন্টগুলোতে আছে না, সবগুলো তারা বিক্রি করে, অন্য একটা পরিবেশ থাকে ওই সময়, আনন্দময়। আচ্ছা বকুল ভাই, আরেকটা জিনিস, বাংলাদেশি মুসলমান ছাড়া আর কোন দেশের মুসলমানের আধিক্য আছে স্পেনে? এখানে তো আসলে বাংলাদেশ, আমাদের আধিক্য বলতে প্রথমে বলতে হবে মরক্কো পার্শ্ববর্তী দেশ। এটা দ্বীপের পরেই কিন্তু মরক্কো, 14,000 কিলোমিটারের ডিফারেন্স যেটাকে বলতে পারেন আপনি। তো মরক্কনরা অনেক বেশি এখানে থাকে। তারপরে আলজেরিয়া তো আছে, এবং অন্যান্য ইউরোপিয়ান দেশও আছে, পাকিস্তানিরও আছে, এবং আফ্রিকার অনেক মুসলমান দেশ তো থাকে এখানে। তো প্রথমেই আমি বলব মরক্কিয়ানরা অনেক বেশি এখানে, তাতে পার্শ্ববর্তী দেশ তো, সীমান্তবর্তী দেশ, সমুদ্র সীমান্ত, তারা অনেক বেশি এখানে। এরপরেই সম্ভবত বাংলাদেশিরা, আফ্রিকানও আছে, পাকিস্তানেরও আছে। আপনি তো বিদেশে 20 বছরের বেশি আছেন স্পেনে, জি জি। বাংলাদেশের কোন খাবারটা মিস করেন? আসলে বাংলাদেশের সব খাবারও মিস করি, তবে আমি বিশেষ করে গরুর গোস্ত দিয়ে সাতকরা, ইলিশ মাছ, এগুলো মিস করি। আসলে ডাল আমরা যেগুলো বলি, বা খিচুড়ি, এগুলো মিস করি। তবে এগুলো এখন আসলে পাওয়া যায়, তবে বাংলাদেশের মতো পাওয়া যায় না, এত অ্যাভেলেবেল না। যেন আপনি ফ্রোজেন মাছ যেটা পাওয়া যায়, আমরা তার ফ্রেশ মাছ পাই না। মানে তাহলে স্পেনের মানুষ সাধারণত প্রধান খাবার কি তাদের? বাংলাদেশি বলতেছেন না স্প্যানিশ বাংলাদেশ মিলে আর কি, টোটাল স্পেনের রেস্টুরেন্টগুলো সাধারণত কোন ধরনের ফুড তৈরি করে? স্পেনিশ তো তাদের নিজস্ব খাবার আছে, সেটা কেমন আর কি? এটা তাদের পায়েজা একটা খাবার আছে, খিচুড়ির মতো, সবগুলো সামুদ্রিক মাছ দিয়ে পায়েজা বের করে এটা খায় তারা, তাদের এটা খাবার। আর লাঞ্চের সময় তো তাদের বিভিন্ন ধরনের ফুড আছে তাদের। স্প্যানিশ ফুড ধরেন আপনার মাছের ফুড, মাছ দিয়ে, তারপরে গ্রিল টাইপের আইটেম আছে তাদের, বিভিন্ন ধরনের মাংস দিয়ে। আর সকালের নাস্তা তো তাদের বিভিন্ন ধরনের নাস্তা আছে, আলাদা বিষয় আছে, আপনার কফি যেটা বলেন, এবং তর্তিয়া একটা আছে আপনার, এটা একটা ফুড সকালের নাস্তা। পান, যেটা বনরুটি বলে আর কি, এটা বড় ধরনের পান, এগুলো তার নাস্তা। এবং তার মাছ অনেক খায়, পাশাপাশি ফ্রুটস অনেক,
মানে কোন ধরনের মাছ তারা খায় বেশি? সামুদ্রিক মাছগুলো তারা বেশি খায়। সামুদ্রিক অনেক মাছ আছে, তাদের সমুদ্র তো চতুর্দিকে, সমুদ্র অ্যাভেলেবেল মাছ পাওয়া যায়, এগুলো খায়। তারপরে পাস্তা তো আছেই আপনি, তো সব মিলিয়ে এখানে মাছের আধিক্যটাই বেশি। আর বাঙালি রেস্টুরেন্টগুলোতে কি থাকে? মানে বাঙালি বলতে আমি মুসলিম বাংলাদেশি, ওইখানে হালাল হারামের প্রশ্ন তো আছে। হ্যাঁ, বাংলাদেশিগুলোতে তো আপনি স্বাভাবিক আপনি মাছপত্র পাবেন, মাংস, তারপর বিরিয়ানি পাওয়া যায় প্রত্যেকটা রেস্টুরেন্টে। বিরিয়ানি সবগুলোতেই মানে পপুলার। আমাদের নান্না বিরিয়ানি বা এই বিখ্যাত কোনো বিরিয়ানির ব্রাঞ্চ আছে? ব্র্যান্ড নাই, কিন্তু ওই যার নিজস্ব ব্র্যান্ড করে ফেলছে, তাদের রেস্টুরেন্ট নাম আছে। বিরিয়ানি খাচ্ছি সবাই, শুক্রবার আলাদা বিরিয়ানি এটা করে, কেউ খিচুড়ি করে। তো বাংলাদেশের প্রায় ফুডই পাওয়া যায়, হয়তো টেস্ট সেরকম নাও হইতে পারে, কিন্তু পাওয়া যায় সব কিছু এখন। আর মাছগুলো ফ্রেশ পাওয়া যায় না, ফ্রোজেন। আচ্ছা, তার মানে বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ওখানে ভালো আছে? আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে ওনারা ভালোই আছে। কেন, এখন প্রায় লক্ষাধিক বাংলাদেশি কিন্তু অবস্থান করতেছে স্পেনে লোক সংখ্যা বেড়ে গেছে তো অনেক। তো এখন আর অনেকে মাসিক খায় এখানে, যে কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ ভালোই আছে, এবং তাদের ব্যবসাও এখন ভালো চলতেছে এই মুহূর্তে। আচ্ছা, বলবো, একটা প্রশ্ন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে মুসলমানদের পুনর্জাগরণের কথা আবার শোনা যাচ্ছে, এবং আমি রিসেন্ট দেখলাম যে 26,30,000 মুসলমান এখন বাস করে সম্ভবত স্পেনে। আমার মনে হয় এটা সম্ভবত সঠিক না, 3 লক্ষ এটা হবে। আচ্ছা, তাহলে যাই হোক, আমি হয়তো ওরা ইউটিউবে দেখছি তো সেটা হতে পারে। তো আমার প্রশ্নটা হলো যে মুসলমানরা এখন দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হয়ে গেছে স্পেনে, এটা হয়তো সঠিক। তাহলে মুসলমানদের যে পুনর্জাগরণের কথা বলা হয়, স্পেনে মুসলমানদের নেতৃত্ব ছিল, আবারও কি মুসলমানরা ওরকম শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে পারছে? এটা আসলে মানে আমি মনে করি এরকম কোনো পুনর্জাগরণ বলতে কিছু আসলে হচ্ছে না। এগুলা তারা সবস্থান করতেছে খুব ভালোভাবে, এটাই আমি মনে করি। এবং মুসলমানরা আসলে ধর্ম হিসাবে না, তারা তো ধর্ম হিসাবে বিবেচনা করে না স্পেন কাউকে, স্পেন মানুষ হিসাবে বিবেচনা করে। আপনার বুদ্ধিমত্তা, আপনার মেধা দিয়ে আপনি যে কোনো অবস্থান করতে পারবেন। এটা আসলে খুব কম বেশি সম্ভব এখন। ওই জাগরণ যে বিষয়গুলো বললেন আপনি, জি, এটা আসলে মনে হয় এগুলো আমাদের কথার একটা বার্তা, এটা খুব সঠিক। মানে ডিজিটালে হয়তো এটাকে একটু রং চং মাখিয়ে প্রচার করে, এটা অনেকে হয়তো তার ভিউয়ার্স জন্য বা জন্য করে, এটা কিন্তু সঠিক কোনো দেশই সম্ভব না ইউরোপে আমি মনে করি এই মুহূর্তে। তবে স্পেন মানবিক দেশ হিসাবে স্পেন সবাইকে সম্মান করে, সব অবস্থানে বিশ্বাস করে স্পেন। এটা আমার যেটা দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা, আমি বলতে পারি নির্দ্বিধায়। মরক্কো থেকে প্রায় 2,000 মানে মরক্কোর মানুষ জোর করে স্পেনে ঢুকে গেছে, এটা আমরা গণমাধ্যমে দেখছি। অনেক বেশি হতো। আপনি যদি এই বিষয়টা একটু বলতেন, আপনি আসলে এই বিষয়টা আমি খুবই উদ্বেগজনকভাবে আমি দেখেছি, উদ্বেগজনক ঘটনা, এই বিষয় উদ্বেগজনক ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে স্পেনের যে বিষয়গুলো। এটা সিউতা স্পেনের একটি ভূখণ্ড, এটা মরক্কো আফ্রিকার পড়ছে। তবে স্পেনের ভূখণ্ড সিউতা মেলিজা, একটা সিউতা, ওইখানে প্রায় আগে করতো, তার কঠোরভাবে দমন করতো। ইদানিং আমি দেখি 2021 সালে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, অনেক লোক ঢুকেছিল 20,000-এর মতো। এইবার আমি দেখলাম একটা বিভিন্ন ধরনের দালাল চক্রের মধ্য দিয়ে অনেকে ঢুকেছে। এটা আসলে সরকার তো খুবই এটা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। এমনি স্পেন সরকার মানবিক সরকার, তো এই মুহূর্তে মরক্কোর এই ঘটনা সরকারকে ভাবিয়ে তুলেছে। কেন, যেখানে শেল্টার যে সেন্টারগুলা, এটা ভরপুর হয়ে গেছে এবং অনেক শিশু নারীরা আসছে, যেটা আসলে তাদের কল্পনার বাইরে ছিল। হঠাৎ করে এরকম ঘটনা ঘটবে তারা ভাবে নাই, এবং এই ঘটনাটা পুরো স্পেনকে এটা ভাবিয়ে তুলেছে। এবং আপনি জানেন স্পেনের সরকার মানবিকভাবে অবস্থান নিয়েছে ইমিগ্রেন্টের পাশে বিভিন্ন সময়। এই ঘটনাটা সরকারকে চাপের মুখে ফেলে দিয়েছে বিরোধী দল বা অন্যান্য দেশ। কিন্তু এটা আপনি দেখেছেন, একটু আমি দেখলাম ইতালির প্রেসিডেন্টও এটা নিয়ে কঠোর সমালোচনা করেছে। তো আমি যেটা দেখেছি, আবার আমি কয়েকটা নিউজে তারা বলছে, তারা সাঁতার কেটে যারা আসছে এই ক্যাম্পে ঢুকছে বা সিউতা যে ছিটমহলে, তাদেরকে ওইভাবে তাদেরকে ফেরত পাঠানো হবে, এইভাবে তারা খুব স্ট্রিক্ট। তা আমি মনে করি এই ঘটনা, এরকম ঘটনা 2010 সালের ঘটনার কারণে আমরাও এটা ঝামেলার মধ্যে ছিলাম, স্বাভাবিক, আমরাও ইমিগ্রেন্ট। তো আমি মনে করি এরকম ঘটনা যাতে আমাকেও নিজেকেও একটু ভাবে তুলেছে। আমি বিশ্বাস করি এটা সরকার সুন্দরভাবে হ্যান্ডেলিং করবে, এবং
মরক্কো সরকারের সাথে স্পেন সরকারের একটা ভালো যোগাযোগ রয়েছে, দ্বিপাক্ষিক ওটার একটা পররাষ্ট্রের খুব ভালো একটা অবস্থান রয়েছে। এটা মনে হয় সমাধান হয়ে যাবে আশা করি। এবং ইতিমধ্যে আমি শুনেছি যে অর্ধেকের বেশি ফেরত পাঠিয়ে দিয়েছে। লাস্ট আমি আমার কলিগ কয়েকজনের স্টেটমেন্ট আমি দেখেছি এবং তাদের ইন্টারভিউ দেখেছি বিভিন্ন টিভিতে। তো তাহলে অর্ধেকের বেশি আমার লোক কিন্তু পাঠিয়ে দিয়েছে তারা, যেহেতু এটার সাথে সরাসরি স্থল যোগাযোগ নেই স্পেনের মূল ভূখণ্ডের। তো সেক্ষেত্রে তারা খুব সহজে এটা মানে সমাধান করে ফেলতে পারবে এবং ইতিমধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। না, বিষয়টা হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস দেখলাম যে ইটালির প্রেসিডেন্ট এটা নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছেন, নেগেটিভ মন্তব্য। সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশটি আছে, 27টি দেশ আছে, তার মধ্য থেকে স্পেনকে প্রয়োজনে বের করে দেওয়ারও উনি দাবি করেছেন। এছাড়াও অন্যদের কোনো মন্তব্য আছে কিনা বা বাকি দেশগুলো এটা নিয়ে ক্ষিপ্ত কিনা স্পেনের উপর, কারণ স্পেনের যে শাসক উনি যে অত্যন্ত মানবিক, ফিলিস্তিনের ইস্যুতে আমরা দেখেছি, ইরানের ইস্যুতে দেখেছি, এবং সাধারণ মানুষদেরকে উনি যেভাবে সহজেই মানে বৈধ কাগজপত্র দিচ্ছে, ইউরোপের কোনো দেশ এত সহজে এই যে নতুন যে শাসক এই যে একটা উদ্যোগ নিচ্ছেন, এটা একদিকে যেমন যারা স্পেনে যাচ্ছে প্রবাস জীবন তাদের জন্য আরামদায়ক হচ্ছে, আবার অন্য অন্য রাষ্ট্রপ্রধানরা আবার এটা মেনে নিতে পারছে না। এই দুইটা বিষয় যদি একটু বলতেন। এটা আসলে যখন পুরো ইউরোপ যখন উল্টা পথে হাঁটছে, ইমিগ্রেন্টের বিরুদ্ধে কঠোর থেকে কঠিন হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু স্পেনের আমাদের যে প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ যে ভূমিকা রেখেছেন মানবিক প্রেসিডেন্ট হিসাবে, এই ইমিগ্রেন্টের পাশে দাঁড়িয়েছেন এবং বলছেন যে আমি এদেরকে মানব সম্পদে কাজে লাগাবো। যারা আমাদের ভূখণ্ডের ভিতরে আছে তারা তো এমনিই চাকরি করছে, বৈধভাবে বা অবৈধভাবে তারা চাকরি করছে, আমি তো ট্যাক্স পাইতেছি না, তো আমি তো এই কাজগুলো কাজে লাগাইতে পারতেছি না, যেহেতু আমাদের অনেক সংকট রয়েছে, আমাদের কর্মী সংকট। সেই কারণে তিনি চিন্তা করেছেন যে এইগুলো আমি কাজে লাগাবো এবং এগুলো কাজে লাগালে দেখা গেলে আমার সকল ক্ষেত্রে আমাদের দেশে একটা ইনকাম হবে এবং মানুষগুলো তাদের পরিবার নিয়ে মানে ভালোভাবে থাকতে পারবে। তিনি মনে করেন যে তাদেরও বাঁচার অধিকার আছে, তাদেরও আমাদের মধ্যে থাকার অধিকারও রয়েছে। এই ক্ষেত্রে তিনি এই ভূমিকা রেখেছিলেন। কিন্তু মরক্কোর এই ঘটনা আমাদের সবাইকে একটু ভাবিয়ে তুলেছে। আমি বাংলাদেশের কমিটির একজন কর্মী হিসাবে মনে করি এটা আসলে একটু হতাশাজনক ঘটনা এবং চাপের মুখে ফেলে দিয়েছে গোটা ইমিগ্রেন্টদের। হুট করে হাজার লোক ঢুকে যাওয়া, এটা তো আসলে উদ্বেগজনক একটা ঘটনা। তো যেহেতু উনি খুব কঠোরভাবে এটারে চেষ্টা করছে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য বা এটা সুন্দর সমাধানের জন্য, আর আসলে যেন মানবিক কাজ করবেন আপনি, সবাই আপনার পাশে থাকবে না। যেভাবে যুদ্ধের বিরুদ্ধে গিয়ে যে অবস্থান নিয়েছেন উনি, ফিলিস্তিনের পক্ষে, ইরানের পক্ষে কেউ দাঁড়ায় নাই, উনি তো একমাত্র দাঁড়াইছে তাদের পক্ষে। তো আমি বিশ্বাস করি মানবতার কল্যাণের জন্য দাঁড়াইছে, এরকম জর্জট ওনারা আসবে, উনি এটা একটু গড গিফটেড উনি মোকাবেলা করবেই। উনি করেছে করোনাকালেই, কিন্তু উনি করেছে এই প্রেসিডেন্ট। তো সব মিলে উনি এগুলো মোকাবেলা করার ওনার একটু ধৈর্য সাহস আছে, আমি মনে করি পারবে। এবং দু একটা প্রেসিডেন্ট সরকার এটা বলবেই পার্শ্ববর্তী দেশ যে ওনার মতো তো সবাই হতে পারবে না, যে কারণ বলতেই পারে। তো ওই বিষয়টা উনি এত বেশি এগুলো নিয়ে কেয়ার করে না। কেয়ার না করার কারণে গোটা ইউরোপ কিন্তু এখন ইমিগ্রেন্টের বিরুদ্ধে কিন্তু অবস্থা নিয়েছিল, আপনি জানেন। উল্টা পথে কিন্তু হাঁটছে শুধু এই স্পেনের প্রেসিডেন্ট। তাই আমি বিশ্বাস করি উনি এই বিষয়েও ওনার লক্ষ্যে পৌঁছে যাবে। বকুল ভাই, আরেকটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাই যে যারা ইউরোপে যেতে চায়, আমেরিকা যেতে চায়, তো এটা একটা বাংলাদেশের যে কোনো মানুষের জন্য স্বপ্ন থাকে, যেহেতু একটা অনুন্নত দেশ এটা। তো সেই হিসেবে আমি যদি প্রশ্ন করি আপনাকে যে স্পেনে একজন মানুষ, বাংলাদেশি একজন মানুষ যদি স্পেনে যেতে চায়, স্থায়ী হতে চায় এবং পরবর্তীতে তার পরিবার সহ যদি সে নাগরিকত্ব পেতে চায়, তাহলে কি কি উপায় আছে যদি একটু সহজ করে বলতে। আসলে স্পেনে তো আমি অবশ্যই প্রথমেই বলবো যে আপনি স্পেন যেভাবে যাবেন আপনার বৈধভাবে যান। স্পেনে বৈধভাবে যাওয়ার পরে আপনার অনেক সুযোগ রয়েছে। আপনি যে ওইখানে যদি আপনি স্থায়ীভাবে থাকতে চান, যদি আপনার রাজনৈতিকভাবে অনেকে আশ্রয় নেয়, আমি দেখেছি অনেক সাংবাদিক বলেন বা অনেক রাজনৈতিক কর্মী, এটা তো অন্য বিষয়। আর কেউ স্থায়ীভাবে যাইতে চাইলে উনি যদি ওইখানে যাওয়ার পরে উনি কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য যায়, অনেকে ব্যবসা বাণিজ্য আমি জানি অনেকটা আপনি বিভিন্ন যারা আইন পেশে জড়িত আছে, ইমিগ্রেশন আইনে কাজ করে, তাদের সাথে নিয়ে আপনি ব্যবসায় একটা পারমিশন নিয়ে ব্যবসার পারপাস দেখে অনেকে থাকতে চায়, এমন অনেকে আছেও। এছাড়াও আপনি যারা আপনি গেলেন,
আপনি যদি বৈধভাবে গেলেন থেকে গেলেন, অবশ্যই আপনার 2 বছর নিয়মিত থাকতে হবে। তারপরে আপনি যেটা আবেদন করে যেটা পাওয়া যায় আড়াই বছর সোশ্যাল যেটা বলে আর কি, এবং এই সুযোগও রয়েছে। তবে আমি মনে করি বসবাসের জন্য স্পেন ইউরোপের মধ্যে উপযোগী একটা জায়গা, এটা নীতিতে বলা যায়। এবং যেই সফর করেছে স্পেনে অন্যান্য শহরে ঘুরে স্পেনকেই পছন্দ করেছে সবার শীর্ষে। তবে পাশাপাশি যেটা বলবো, আপনি অবশ্যই যেটা যাবেন আপনি সাইবার যাওয়ার জন্য আপনি যে ক্রাইটেরিয়া যেগুলো আছে বৈধ, ওইগুলোই আপনি অনুসরণ করবেন, এটাই আমার অনুরোধ। স্টুডেন্ট ভিসার কথা একটু বলুন। স্টুডেন্ট ভিসা যেটা যারা অনেকে যাচ্ছে, কিন্তু ভালো একটা পরিবেশ আছে, কাজে পারমিশন পায় অনেকে, পরে ফ্যামিলি নিয়েও চাইতে পারে। তো এই বিষয় নিয়ে স্টুডেন্ট ভিসা যারা যায় কাজের পারমিশন পাইলে, আপনি জানেন অনেকেই এখানে স্টুডেন্ট যাওয়ার পরে সেটেল হয়েছে। আমি দেখছি স্টুডেন্ট ভিসা যেতে গেলে তাকে আইএলটিএস দিতে হবে কিনা, বা এই প্রক্রিয়াটা কেমন? স্পেনে আইএলটিএস এর বিষয়ে আমি যেটা মনে করি, আইএলটিএস অবশ্যই দিতে হবে, একটা পয়েন্ট থাকতে হবে, তাদের নির্দিষ্ট পয়েন্ট থাকতে হবে। তবে এইটা আবার অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি এটা আবার শিথিল আছে এই বিষয়ে। তো এটা আপনি যারা এই বিষয়ে কাজ করতেছে স্টুডেন্ট নিয়ে, তাদের সাথে যোগাযোগ করলে আপনি দেখতে পারেন অনেকে গেছে, আমি দেখেছি অনেক ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে স্পেনে, নামি দামি স্পেনে পড়তেছে, পরবর্তী সময়ে সেটেল হওয়ার সুযোগ রয়েছে। এটা অন্য শহরে তো খুব কম, স্পেনের এই সুযোগটা রয়েছে কনভার্ট যেটা করা। আমি স্পেনে গেলাম, পরে কনভার্ট হয়ে আমি পিআর জন্য অ্যাপ্লাই করলাম, স্পেনের সুযোগটা রয়েছে, কিন্তু অন্য দেশে এটা নাই কিন্তু এটা। তো তবে আপনি বৈধভাবে গিয়ে বৈধ উপায়ে এই প্রক্রিয়াতে আপনি অনুসরণ করতে হবে। আর বর্তমান যিনি ক্ষমতাসীন আছেন উনি এই যে শিথিলতা দিয়েছেন, এমনও তো হতে পারে এর পরের যে প্রধানমন্ত্রী আসবেন বা রাষ্ট্রপতি বা ক্ষমতায় যারা আসবেন তারা তো এই সুযোগটা নাও রাখতে পারে। বিষয়টা কি এরকম? আসলে উনার সরকারি পেসো যেটা বলে, মানে সোশ্যালিস্ট পার্টি, এটা সবসময়ই ইমিগ্রেন্টের পক্ষে অবস্থান নিয়েছে। ইমিগ্রেন্ট বান্ধব সরকার বলা হয় এটারে। তারা 2005-এ 2001 সালেও এই সরকার ছিল, ক্ষমতায় দিয়েছিল। এর পরবর্তী যে সরকার আসবে ধরে বিরোধী দল যেটা আছে, প্রধান বিরোধী দল, তারা আসলে হয়তো আর একটু কঠিন হইতে পারে। যার একটা রাজনৈতিক তাদের একটা নিজস্ব একটা ক্রাইটেরিয়া আছে, বা তাদের ইমিগ্রেন্ট নিয়ে তাদের চিন্তাধারা সবার সমান নাও হইতে পারে সবার। যে কারণে হয়তো এই সরকার ইমিগ্রেন্ট বান্ধব, আগামী সরকার নেক্সট যে সরকার আসতে পারে উনি হয়তো একটু কঠোর হবে এটা থেকে। এটা স্বাভাবিক, সব সরকার তো সমানভাবে ইমিগ্রেন্ট বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যারা বাইরের দেশে যেতে চায় তাদের জন্য আরেকটা প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, যে আমি যদি স্পেনে যাই বা একজন বাঙালি যদি স্পেনে যায়, তাহলে স্পেনের পিআর পাওয়ার পর বা তার আগে 27টা দেশ আছে ইউরোপের, সব দেশে কি সে ঘুরতে পারে বা ব্যবসা করতে পারে বা থাকতে পারে? আসলে পিআর যেটা পাওয়ার পরে বললেন যে এটা অনেক সময় টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে গণ্য, প্রথমে যেটা পাবেন আপনি, এটা পাওয়ার পরে হয়তো আপনি প্রত্যেক দেশে আপনি ঢুকতে পারবেন, ভিজিট করতে পারবেন, কিন্তু ব্যবসা করতে পারবেন না। যখন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবে আপনার 5 বছর পরে, হয়তো তখন আপনি ওই দেশে গিয়ে আপনার পারমিশন নিতে হবে, আপনি কাজের জন্য, ব্যবসার জন্য পারমিশন নিতে হয়। সবচেয়ে বেটার হয় কি, আপনি যখন ন্যাশনালিটি পেয়ে যাবেন যে কোনো একটা দেশে, তখন আপনি প্রত্যেক দেশেই ব্যবসা করতে পারবেন আপনি নিজ দায়িত্বে, আপনার কোনো ধরনের হ্যাসাল কম হবে। তবে 5 বছর পরে যেটা পার্মানেন্ট রেসিডেন্ট যেটা বলে, স্থায়ী রেসিডেন্ট পাওয়ার পরে আপনার সেখান দেশে গিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে, আপনার চাকরির সুযোগ রয়েছে। এটা প্রথম টেম্পোরারি কার্ড দিয়ে কিন্তু সম্ভব না। যেটা প্রথম কার্ড যেটা বলে আর কি, এটা টেম্পোরারি থাকে, অস্থায়ী। স্থায়ী হওয়ার পরে এটা আমরা প্রত্যেক ব্যবসা করতে পারবো। স্থায়ী হওয়ার পরে তার মানে অবারিত কতখানি হয়ে যায়, এবং স্পেনের নাগরিক হওয়ার পরে পৃথিবীর কতগুলো দেশে সে আমরা লাস্ট বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী আমি দেখি তো প্রায় সময় 198টা দেশ অনারাইভেল ঢুকতে প্রবেশ করতে পারে ভিসা ছাড়া, ধরেন পারমিশন নিয়ে, বা কোনো জায়গায় আছে অনারাইভেল ভিসা নিতে হয়। ওই যে আগে থেকে ভিসা নেওয়ার কোনো ধরনের জুট ঝামেলা নেই। এটা কয়েকবার দেখেছি তো আমি, কয়েকবার শক্তিশালী পাসপোর্ট হিসাবে অনেক সূচকে প্রায় 1 নম্বর পজিশনে ছিল। এবার জানি কয় নম্বর পজিশনে, হয়তো 3 নম্বর পজিশনে আছে এইবার। তো শক্তিশালী 10টা দেশের পাসপোর্টের মধ্যে একটা অন্যতম স্পেন। আজকের এই চমৎকার আয়োজনে আমাদের সঙ্গে এতক্ষণ সঙ্গ দিলেন স্পেনের বসবাসরত বাংলাদেশি সাংবাদিক বকুল খান। এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপকৃত হবেন, বিশেষ করে যারা স্পেনে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই আলোচনা আমার মনে হয় অনেক বেশি উপকারে আসবে। যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজে লাইক দিতে বা কমেন্ট করতে প্লিজ ভুলবেন না,
এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আগামীতে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনি মিস না করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।